এমন একটি সময় কল্পনা করুন যখন জ্ঞান বই থেকে নয়, গল্পকারদের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই সময়ে পৌরাণিক কাহিনীতে মানুষের বিবর্তন সম্পর্কে গোপনীয়তা ছিল, যা চতুরভাবে দেবতা এবং অবতারদের গল্প হিসাবে লুকানো ছিল। যেহেতু এগুলি গল্পের আকারে রয়েছে, লোকেরা সেগুলি সহজেই বুঝতে পেরেছিল, আগ্রহ দেখিয়েছিল এবং মুখে মুখে সেগুলি প্রজন্মের মধ্যে দিয়েছিল। আমাদের পূর্বপুরুষরা এই গল্পগুলি তৈরি করেছিলেন যাতে নিশ্চিত করা যায় যে জ্ঞান কেবল সংরক্ষিতই নয়, লালনও হয়েছে। ভগবান বিষ্ণুর দশাবতার নিছক দৈব অবতারের গল্প নয়, এটি মানব বিবর্তনের একটি উল্লেখযোগ্য বিবরণ, চতুরভাবে পুরাণে বোনা। বিজ্ঞান এবং পৌরাণিক কাহিনীকে মিশ্রিত করে এই মনোমুগ্ধকর আখ্যানগুলি উন্মোচন করার সময় আমাদের সাথে যোগ দিন। একসাথে আমরা এই নিরন্তর গল্পগুলির পিছনের জ্ঞান উন্মোচন করব এবং আবিষ্কার করব কিভাবে আমাদের পূর্বপুরুষরা আমাদের অস্তিত্বের রহস্যের সাথে সংযোগ করতে গল্পগুলি ব্যবহার করেছিলেন। মৎস্য থেকে শুরু করা যাক। বিষ্ণুর প্রথম অবতার একটি বিশাল মাছের রূপ নেয়। পৌরাণিক কাহিনীতে মৎস্য পবিত্র গ্রন্থ এবং জীবনের বীজ নিরাপদে নিয়ে যাওয়ার মাধ্যমে বিশ্বকে একটি মহাপ্লাবন থেকে রক্ষা করেন। এখন আধুনিক বিজ্ঞানের দিকে নজর দেওয়া যাক। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে পৃথিবীতে জীবন শুরু হয়েছিল জল থেকে। প্রাচীনতম জীবন্ত প্রাণীরা ছিল মাছের মতো, যা সমুদ্র এবং নদীতে বাস করত। সুতরাং মৎস্যের গল্পটি আসলে জলে শুরু হওয়া জীবনের ধারণাকে প্রতিফলিত করে। এরপরে আমরা কচ্ছপের সাথে দেখা করি। পৌরাণিক কাহিনীতে কুর্মা সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরদের সাহায্য করার জন্য একটি বিশাল পর্বত বহন করে। বিজ্ঞানেও আমরা একই ধরনের ধারণা দেখতে পাই। কয়েক মিলিয়ন বছর ধরে জলে বসবাসকারী কিছু প্রাণী কচ্ছপের মতো ভূমি এবং জল উভয়ই বসবাস করার ক্ষমতা বিকাশ করেছিল। পৌরাণিক কাহিনীতে কচ্ছপের ভূমিকা জল থেকে ভূমিতে এই রূপান্তর দেখায়। তারপর আমাদের আছে তৃতীয় অবতার বরাহ, মানে শূকর। বরাহ রাক্ষস থেকে পৃথিবীকে উদ্ধার করতে সমুদ্রে ডুব দেয়। বিজ্ঞানের মতে স্তন্যপায়ী প্রাণী, যার মধ্যে রয়েছে শুয়োরের মতো প্রাণী, সরীসৃপ থেকে বিবর্তিত হয়েছে এবং ভূমিতে বসবাসকারী প্রথম প্রাণীদের মধ্যে পরিণত হয়েছে। এটি জল থেকে কঠিন মাটিতে জীবনের গতিবিধি দেখায়। চতুর্থ অবতার হলেন নরসিংহ, যিনি অর্ধপুরুষ এবং অর্ধেক সিংহ। পৌরাণিক কাহিনীতে তিনি তার ভক্তকে একটি শক্তিশালী রাক্ষসের হাত থেকে বাঁচাতে দেখা যাচ্ছে। বিজ্ঞান আমাদের বলে যে বিবর্তন আরও জটিল প্রাণীর দিকে পরিচালিত করে, কিছু বৈশিষ্ট্য যা মানুষের মতো দেখতে ছিল। নরসিংহ সেই পর্যায়ের প্রতিনিধিত্ব করে যখন প্রাণীরা এমন বৈশিষ্ট্যগুলি বিকাশ করে যা আমরা মানুষের মধ্যে যা দেখি তার চেয়ে আরও উন্নত এবং কাছাকাছি। আমরা এখানে এই ভিডিওতে দশাবতার এবং মানব বিবর্তনের মধ্যে আশ্চর্যজনক সংযোগের একটি সংক্ষিপ্ত বিবরণ শেয়ার করছি। যদি আমরা 100 লাইকে পৌঁছাই, আমরা এই কৌতূহলী তথ্যগুলির আরও গভীরে প্রবেশ করব এবং আরও অন্বেষণ করব, তাই লাইক এই ভিডিও এখন। পরবর্তী অবতার হল বামন। বামন পঞ্চম অবতার। সে আকারে ছোট কিন্তু একজন শক্তিশালী রাজাকে পরাজিত করতে তার বুদ্ধিমত্তা ব্যবহার করে। বিবর্তনে হোমিনিড নামে পরিচিত প্রারম্ভিক মানুষগুলিও ছোট ছিল, কিন্তু তারা তাদের মস্তিষ্ককে হাতিয়ার তৈরি করতে এবং সমস্যার সমাধান করতে শুরু করেছিল। বামনের গল্প দেখাতে পারে কিভাবে প্রথম দিকে মানুষ বেঁচে থাকার জন্য তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করতে শুরু করেছিল। ষষ্ঠ অবতার হলেন পরশুরাম, কুঠার সহ যোদ্ধা। তিনি মন্দের বিরুদ্ধে লড়াইয়ে তার শক্তি এবং সাহসিকতার জন্য পরিচিত। মানব বিবর্তনে একটি সময় ছিল যখন মানুষ শিকার এবং নিজেদের রক্ষা করার জন্য সরঞ্জাম এবং অস্ত্র তৈরি করতে এবং ব্যবহার করতে শিখেছিল। তার কুঠার দিয়ে পরশুরামের দক্ষতা মানব বিকাশের এই গুরুত্বপূর্ণ পর্যায়ের প্রতিনিধিত্ব করে। রাম হলেন সপ্তম অবতার, যিনি নিয়ম ও ন্যায় বিচার মেনে আদর্শ মানুষ হিসেবে পরিচিত। মানব বিবর্তনের এই পর্যায়টি ছিল যখন মানুষ সম্প্রদায় গঠন করতে শুরু করে, প্রত্যেকের অনুসরণ করার জন্য আইন ও নিয়ম তৈরি করে। রামের গল্পটি সঠিক এবং ভুলের অনুভূতি নিয়ে মানুষের একসাথে বসবাসের ধারণাকে প্রতিফলিত করে। অষ্টম অবতার হলেন বলরাম, তার অবিশ্বাস্য শক্তি এবং কৃষিকাজের সাথে সংযোগের জন্য পরিচিত।
তার গল্পে শারীরিক পরিশ্রম ও কৃষির গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিজ্ঞানে এটি কৃষি বিপ্লবের সাথে সম্পর্কিত, যখন মানুষ তাদের নিজস্ব খাদ্য বাড়াতে এবং বস্তি গড়ে তুলতে শুরু করে শিকারী থেকে কৃষকে পরিবর্তিত হয়। কৃষ্ণ হলেন নবম অবতার, তার প্রজ্ঞা, নেতৃত্ব এবং আধ্যাত্মিক শিক্ষার জন্য বিখ্যাত। তিনি তার কথার মাধ্যমে লোকেদের নির্দেশিত করেছেন এবং আমাদের চারপাশের বিশ্বকে বোঝার গুরুত্ব দেখিয়েছেন। বিজ্ঞানে এটি মানুষের বুদ্ধিমত্তা, দর্শন এবং কৌশলগত চিন্তার বৃদ্ধির সাথে যুক্ত করা যেতে পারে, যেখানে লোকেরা জীবন এবং এর অর্থ সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শুরু করে। অবশেষে আমাদের কাছে শেষ অবতার হিসাবে কল্কি আছে, একজন ভবিষ্যৎ যোদ্ধা যিনি মন্দকে ধ্বংস করতে এবং শান্তি আনতে আসবেন। পৌরাণিক কাহিনী অনুসারে কল্কি এখনও আসেনি। যদি এই আগমন কেবল একজন ব্যক্তির না হয়, তবে অন্য গ্রহ থেকে একটি উন্নত এলিয়েন হয়। এই এলিয়েনটি মানব বিবর্তনের পরবর্তী ধাপের প্রতীক হতে পারে, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার আশ্চর্যজনক অগ্রগতির প্রতিনিধিত্ব করে, যা আমরা আজ কল্পনাও করতে পারি না। আমরা যখন ভবিষ্যতের কথা ভাবি, তখন আমরা নতুন ধরনের বুদ্ধিমত্তা এবং জীবন আবিষ্কারের কাছাকাছি, যা আমরা নিজেদেরকে কিভাবে দেখি তা পরিবর্তন করে। ভগবান বিষ্ণুর 10টি অবতার সম্পর্কে আরও জানতে আগ্রহী? আমার 10 অবতার ভিডিওতে প্রতিটি অবতারের সম্পূর্ণ গল্প দেখুন। ভিডিওর জন্য লিংক ডেসক্রিপশন বা উপরের আই বোতামটি দেখুন। এই সমাপ্ত অংশে আমরা একটি প্রশ্ন রেখেছি: ভগবান বিষ্ণুর অবতারদের প্রাচীন পৌরাণিক কাহিনী কি মানবতার বিবর্তনের প্রথম তত্ত্ব হতে পারে? এটা কি শুধুই কাকতালীয়? আপনি পৌরাণিক কাহিনীতে বিশ্বাসী হন বা বিজ্ঞানের ভক্ত হন না কেন, একটি জিনিস পরিষ্কার, এই গল্পগুলিতে আমরা যা দেখছি তার চেয়ে বেশি লুকানো বিশদ উপলব্ধ রয়েছে। আপনি কি কখনো পুরাণ থেকে এমন একটি গল্পের মুখোমুখি হয়েছেন যা আপনি বিশ্বাস করেন যে বৈজ্ঞানিক প্রাসঙ্গিকতা আছে? এটা কি ছিল এবং কিভাবে এটা আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে? মন্তব্য আপনার চিন্তা শেয়ার করুন। এই যাত্রাটি যদি আপনার কৌতূহল জাগায়, তাহলে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ম্যাথোলজি অ্যান্ড হিস্টোরি সাবস্ক্রাইব করে মহাবিশ্বের রহস্যগুলি ডিকোড করার এই অনুসন্ধানে আমাদের সাথে যোগ দিন। লাইক বোতাম এবং নোটিফিকেশন বেল টিপুন, কারণ আমাদের ম্যাথ ভার্সেস সেন্স সিরিজের পরবর্তী পর্বটি আমরা যা জানি তা আরও বেশি চ্যালেঞ্জ করবে।